অনেক দিন আগের কথা। কমলপুর নামক একটি সুন্দর সুবিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের রানী ছিলেন দায়িত্ববান ও ন্যায়পরায়ণশীল। সেই রাজ্যের রানী গ্রামের সকল মানুষের বিপদে আপদে সাহায্য করতেন। তাই সে রাজ্যের সকল মানুষের মুখে ছিল রানীমার কথা। সেই রাজ্যের রানীর একটি মাত্র মেয়ে ছিল। তার নাম ছিল লীনা। সে ছিল সৎ কিন্তু খুবই অলস। কোনো কাজ বা শারীরিক পরিশ্রম করতে একদমই চাইতো না। রাজকন্যা লীনা শুধু গল্পের বই পড়তে আর কল্পনা দেখতে ভালোবাসতো। একদিনের কথা, কুমারী লীনা, সকাল হয়েছে, সে কখন, কিন্তু আপনি এখনো আপনার বই পড়ার ঘর থেকে বাইরে গেলেন না। এদিকে রানীমা খাওয়ার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি এখনই চলুন আমার সাথে। উফ রাইমা, তুমি তো জানো আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। আর ওই সময় শুধু বই আমার জগৎ। আর আমি সেখানে হারিয়ে যাই, আমার অন্য কোনো বিষয়ে খেয়াল থাকে না। কিন্তু রাজকুমারী লীনা, এটা তো একটা খারাপ অভ্যাস। আপনি এই রাজ্যের রাজকুমারী, আপনার সব দিকে নজর রাখা দরকার। আপনি তো দিন দিন অলস হয়ে যাচ্ছেন, যা মোটেও ভালো লক্ষণ নয়। কেন? রাজ্য পরিচালনার জন্য আমার মাই তো যথেষ্ট। এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? আমার মা সব বিষয়ে পারদর্শী, আমার কোনো সন্দেহ নেই তাতে। তাই আমি ওইদিকে নজর রাখতে চাই না। আর হ্যাঁ, তুমি আমার ঘরে আসলে অনুমতি নিয়ে আসবে, কারণ আমি চাই না তুমি আমার পড়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করুক। এখন তুমি আসতে পারো। আর হ্যাঁ, তোমাদের রানীমাকে বলে দাও আমি এখন খাবো না। আমার যখন খেতে মন চাইবে আমি তোমাকে দেখে নেব। যথাজ্ঞা রাজকুমারী, আমি রানীমারে এখনই গিয়া সব কথা জানাচ্ছি। আর পরবর্তী সময়ে আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়ে ঢুকবো। এই বলে দাসী রাইমা সেখান থেকে চলে যায়। অন্যদিকে লীনা আবারও বই পড়তে শুরু করে আর বিভিন্ন গল্প পড়ে একা একাই হাসতে থাকে আর নিজের মনের কথা বলতে থাকে। সে সময় কেউ রাজকুমারীকে ডাকলেই বিরক্ত হন আর অনেক রাগ দেখায়। রানীমা, আপনি আর খাবার নিয়ে বসে থাকবেন না। রাজকুমারী লীনা বলেছে আপনি খেয়ে নিতেন। রাজকুমারী যখন খাবার খাবেন তখন উনি আমাকে ডেকে নেবে। ঠিক আছে দাসী, তুমি এখন যাও, আমি খাবার খেয়ে নিচ্ছি। আর কিছু দরকার পড়লে আমি তোমাকে ডাকবো। রাজকুমারীর এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলতে হবে। তারপর রানী খাওয়া শেষ করে রাজকুমারী লীনার ঘরে যায় আর গিয়ে দেখে রাজকুমারী এক মনে বই পড়ছেন আর অনেক জোরে হেসে উঠছেন। তখন রাজকুমারী লীনা হঠাৎ রানীমাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, উফ মা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। তুমি আমার ঘরে এসেছো, কিন্তু একটু শব্দ করে আসবে তো? আর একটু হলে আমার প্রাণটাই হয়তো বেরিয়ে যেত। তোমার গল্পের বই ছাড়া অন্যদিকে খেয়াল থাকলে তো তুমি বুঝতেই পারতে যে তোমার ঘরে কে এলো আর কে গেল। তোমার এই বিষয়গুলো আমার মোটেই ভালো লাগছে না। তুমি এবার গল্পের দুনিয়া থেকে বাস্তব জগতে ফিরে এসো, না হলে একদিন তুমি চাইলেও আর অন্য কিছুই করতে পারবে না। মা, আমার তো গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, আর অন্যদিকে একদমই মন বসাতে পারি না। তাই তো আমি সারাদিন গল্পের বই নিয়ে বসে থাকি আর ভাবি গল্পের মতোই আমার জীবনেও এমন কোনো সত্যি ঘটনা ঘটে যাবে। রাজকন্যা লীনা, তুমি হয়তো জানো না, গল্প আর বাস্তব কোনো দিন এক হয় না। গল্প শুধু কল্পনায় দেখায় আর বাস্তব জীবনকে উপলব্ধি করতে শেখায়, যা তোমার একদমই নেই। মা, আমি এভাবেই থাকতে চাই, আর অন্য কিছুর জন্য তুমি তো আছো। তুমি বাকি দিনগুলো না হয় দেখে রাখবে। এখন আমার ঘর থেকে যাও, আমি পড়তে চাই। আমি কল্পনার জগতে ভাসতে চাই। রানীমা রাগ করে বলেন, ঠিক আছে, তুমি শুধু তোমার গল্পের বই নিয়ে পড়ে থাকো, আর অন্য কিচ্ছু খেয়াল রাখতে হবে না। তুমি তো ভুলেই গেছো তুমি এই রাজ্যে রাজকন্যা, আর কোনো এক সময় তোমাকে এই রাজ্য পরিচালনা করতে হবে। আবারও বলছি, তুমি নিজেকে প্রস্তুত করো আর গল্পের জগৎ থেকে বেরিয়ে এসো। এরপর রানীমা রাজকন্যা লীনার ঘর থেকে বাইরে চলে যায় আর আপন মনে ভাবতে থাকে, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমার মেয়ে লীনা গল্পের জগতে তার জীবন হারিয়ে ফেলবে, আর সেখানেই সাজিয়ে ফেলবে তার জীবন। তাকে বাস্তব জগতে ফেরানোই যাবে না কখনো। তাই যত দ্রুত সম্ভব আমাকে এর কোনো একটা ব্যবস্থা করতে হবে। দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেতে পারে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় আর রাজকুমারী বুঝতে পারছিল তার খিদে পেয়েছে, কিন্তু তখন কোনো দাসী রাজকন্যা লীনাকে খাবার খাওয়ার জন্য বলেনি। তাই রাজকন্যা রেগে গিয়ে বলে, দাসী, দাসী,
তোমরা কোথায় গেলে? সব এদিকে এসো, আমার কিছু বলার আছে। তোমরা দ্রুত আমার কাছে এসো, রাজকন্যা লিনার হুকুম। তারপর দাসী রাইমা দৌড়ে রাজকন্যা লিনার কাছে যায় আর বলে, রাজকন্যা, আপনি আমাকে ডেকেছেন, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? তোমাদের কি কোনো জ্ঞান নেই? সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু এখনো তোমরা আমার জন্য খাবার নিয়ে আসোনি। আমার কি খিদে পায় না? তোমাদের কি দায়িত্ব নেই আমার খোঁজ খবর নেয়ার? তোমরা সারাদিন কি এমন কাজ করো যে আমার খবর নিতে আমার ঘরে আসতে পারো না? কিন্তু রাজকন্যা, আপনি তো বলেছেন আপনার যখন খেতে মন চাইবে তখন আপনি আমায় ডাকবেন, আর সেই কারণে আমি আপনার ঘরে আসিনি। আমি না করেছি বলে তুমি আসতে পারলে না? ঠিক আছে, এখন তুমি যাও আর দ্রুত আমার জন্য খাবার নিয়ে এসো। আর দেখো, কোনো কাজের বাহানায় আমার খাবারের কথা আবার ভুলে যেও না কিন্তু, তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। ঠিক আছে রাজকন্যা, আপনি এখনই চলুন, আপনার জন্য খাবার তৈরি করা আছে। আপনি শুধু খাবারটা খাবেন, তারপর না হয় আবার আপনার ঘরে চলে আসবেন। আমি যেতে পারবো না, আমার খাবার ঘরে নিয়ে আসো। এখনই যাও, আর কোনো কথা বলবে না। যথাজ্ঞা রাজকুমারী। এরপর দাসী রাইমা রাজকন্যার জন্য খাবার প্রস্তুত করতে চলে যায় আর রান্নাঘরে গিয়ে খাবার সাজিয়ে রাজকন্যা লিনার ঘরের সামনে গিয়ে বলে, রাজকন্যা, আসবো? আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাবার নিয়ে ঘরে ঢুকবো। ওইদিকে রাজকন্যা লিনা এক মনে বই পড়ছিল আর দাসী রাইমার কথা শুনতেই পায়নি। আর ততক্ষণ দাসী খাবার নিয়ে রাজকন্যা লিনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। আর যখন দুপুর থেকে বিকেল হয়ে যায় তখন লিনা আবারও দাসীকে ডাকতে যাবে, তখনই পেছনে ফিরে দেখে রাইমা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রাজকন্যা লিনা আরো রেগে যায় আর বলে, তুমি আমার খাবার হাতে নিয়ে দরজার সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছো? তুমি আমার ঘরে কেন ঢুকেছো? হ্যাঁ, ওইদিকে খিদার যন্ত্রণায় আমার পেটে মনে হচ্ছে ইঁদুর ছানা দৌড়াচ্ছে, ঘরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে আছো। তুমি আমাকে দেখে নিশ্চয়ই মজা নিচ্ছিলে, তাই না? আগে না রাজকন্যা, আপনি তো সকাল সকাল বলেছিলেন আপনার অনুমতি ছাড়া আমি যেন আপনার ঘরে না ঢুকি, তাই আমি আপনাকে অনেকবার ডেকেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই সাড়া দেননি। তাই তো আমি সেই দুপুর থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। ও ঠিক আছে, এখন এসো, আমার খাবার নিয়ে এসো। এরপর রাজকন্যা লিনার কাছে দাসী খাবার নিয়ে যায়। খাবার দেখে লিনা বলে, তুমি এসব কে নিয়ে এসেছো? আমার এগুলো খেতে একদম ভালো লাগে না, আর এত শক্ত খাবার খেতে গেলে অনেক সময় লাগবে, তাতে আমার গল্পের বই পড়তে দেরি হয়ে যাবে। তুমি এগুলো নিয়ে যাও আর আমার জন্য কিছু তরল খাবার নিয়ে এসো, যাতে আমার পেটে খুব ভালোভাবে আমার পেটটা ভরে যায় আর সময় নষ্ট না হয়। কিন্তু হ্যাঁ, একটু দ্রুত করো আর আমার অনুমতির জন্য অপেক্ষা করো না। তুমি সরাসরি আমার ঘরে ঢুকে আসবে, মনে থাকে যেন। যথাজ্ঞা রাজকুমারী। কিছুক্ষণ পর দাসী রাইমা রাজকন্যার জন্য অরেঞ্জ জুস নিয়ে আসে। রাজকন্যা লিনা দেখে হেসে বলে, বাহ, তুমি আমার জন্য কত সুন্দর খাবার নিয়ে এসেছো। আমি তো এগুলো খেতে পছন্দ করি, আমার জুস খেতে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, কাল থেকে তুমি আমার জন্য ফলের জুস নিয়ে এসো। ঠিক আছে রাজকন্যা, আপনি যেভাবে বলবেন আপনার জন্য আমি সেই রকমই খাবার বানিয়ে আনবো। এরপর দাসী রাইমা যখন বারান্দায় গিয়ে হেঁটে যাচ্ছিল তখন রানীমা ডেকে বলে, দাসী রাইমা, রাজকন্যা লিনার জন্য তুমি কেমন খাবার বানিয়েছিলে যা ওর ভীষণ ভালো লেগেছে? আগে রানীমা, অরেঞ্জ জুস বানিয়েছিলাম, আর সেই জুস দেখে রাজকন্যা ভীষণ খুশি হয় আর বলেছে প্রতিদিন যেন ওনার জন্য জুসই নিয়ে যাই, তাতে ওনার নাকি সময় নষ্ট হবে না, বেশি সময় গল্পের বই পড়তে পারবে। দাসী, এভাবে আর চলতে দেওয়া যাবে না। রাজকন্যা যদি এভাবেই তার জীবন কাটায় তাহলে একসময় আমার অনুপস্থিতিতে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর এই রাজ্যে কোনো সহযোগিতা ও সহমর্মিতার কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। দাসী, তোমার কোনো জানাশোনা আছে যার কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? আগে রানীমা, আমার একজন পরিচিত বান্ধবী আছে, তার কাছে গেলে হয়তো এই বিষয়ে কোনো ধারণা লাভ করতে পারেন। কাল সকালে আপনাকে নিয়ে যাবো আমি আমার বান্ধবীর কাছে। ঠিক আছে, তাই না হয় যাব। পরের দিন সকালে তারা রাজকুমারীকে নিয়ে এক পুরনো দোকানে যায় আর সেখানে এক বৃদ্ধ মহিলা রাজকুমারী লিনাকে বলে, রাজকুমারী, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমার ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা দুদিনে যাবৎ কিচ্ছু খায়নি। আপনি যদি দয়া করে আমার এই জুতো জোড়া নিয়ে আমাকে কিছু খেতে দেন, কিছু টাকা দেন, তাহলে আমি ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি। আপনার এই জুতা দেখতে ভীষণ অদ্ভুত আর অনেক পুরনো লাগছে, কিন্তু হ্যাঁ, এই জুতোর মধ্যে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার কিছু জিনিস পাওয়া যাবে। তাই তোমার কষ্ট এবং আমার কৌতূহলের জন্য আমি এই জুতো জোড়া নিলাম, আর এই নাও তোমার জুতোর মূল্য।
তারপর রাজকন্যা লীনা পুরনো জুতা জোড়া নিয়ে রাজমহলে ফিরে আসে, আর রাজকন্যা লীনা জুতো জোড়া তার ঘরে রেখে দেয়। কিন্তু হঠাৎ দেখতে পায় জুতার ভেতর থেকে ঝলমলে আলো আসছে, আর রাজকন্যা লীনা অবাক হয়ে যায় আর বলে, বাহ, এই পুরনো জুতোর ভেতর থেকে কি সুন্দর লাল আলো আসছে। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে। এই জুতোর ভেতর কিন্তু আমাকে সেটা খুঁজে বের করতে হবে। আর দেখি তো, পায়ে দিলে কেমন অ্যাডভেঞ্চার ফিল হয় আমার। দেখি দেখি। রাজকন্যা লীনা বলার সাথে সাথে রহস্যময় জুতাগুলো পায়ে পড়ে ফেলে, আর অমনি সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠতে লাগে। এটা দেখে লীনা চমকে যায় আর বলে, এটা আমার সাথে কি হচ্ছে? আমি উপরের দিকে ভাসছি। বাহ, ভালোই হয়েছে। পাখিদের মতো আমি ডানা ছাড়াই উঠতে পারছি। আর সত্যি এই জুতোগুলো আমাকে অ্যাডভেঞ্চার জগতে নিয়ে যাবে, যা আমি আমার কল্পনার বাইরে বইয়ের মধ্যে পড়েছিলাম। রাজকুমারী লীনা যখন উপরে ভাসতে থাকে তখন সেখানে দাসী রাইমা আসে আর এই দৃশ্য দেখে বলে, রাজকন্যা, আপনি কিভাবে শূন্যে ভাসতেন আমাকে বলেন। দাসী, আমি অদ্ভুত জুতো জোড়া পায়ে পড়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি শূন্যে ভাসতে থাকি। আমি জানি না এখান থেকে কিভাবে নামবো, কিন্তু ভালো হয়েছে, আমি নতুন অ্যাডভেঞ্চার দেখতে পাবো। কিছুক্ষণ পর রাজকুমারী অনেক ওপরে উঠে যায় আর একটা গভীর জঙ্গলে এসে দাঁড়িয়ে যায়। তখন ছিল গভীর রাত। রাজকন্যা লীনা একটু ভয় পাচ্ছিল, তাই সেখানে একটা বড় গাছের নিচে চুপ করে বসে থাকে ভোরের আলোর অপেক্ষায়। অন্যদিকে সেই গভীর জঙ্গলে ধ্যান করত এক জাদুকর্ণী। সে অনেক জাদু শক্তির অধিকারিণী ছিল, কিন্তু তবুও তার জাদুর সাধনা পূরণ হচ্ছিল না, কারণ তার থেকে ওই জাদুর জুতোর শক্তি ছিল আরো বেশি। তাই জাদুকর্ণী ধ্যানে বসে তার জাদু শক্তি দিয়ে জুতোর সন্ধান করছিল, কিন্তু সে এটা জানতো না যে এই জাদুর জুতো শুধু সৎ ও ভালো মনের মানুষদের জন্য কাজ করে। জাদুকর্ণীর ধ্যান শেষ হতে হতে চারিদিকে সূর্যের আলো ছেয়ে যায়, আর তখনই দেখতে পায় রাজকন্যা লীনা তার সামনে দাঁড়িয়ে আছে, আর লীনার পায়ের নিচ থেকে সোনালি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখে জাদুকর্ণী বুঝতে পারে যে এই সেই জাদুর জুতো, আর জাদুকর্ণী বলে, কে তুমি? দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজকন্যা, কিন্তু এই জঙ্গলে কিভাবে এসেছো? আর এই অদ্ভুত পুরনো জুতো জোড়া কি করে পেলে? এটা তোমার পায়ে বেমানান। তখন রাজকন্যা লীনা জাদুকর্ণীকে জুতো সম্পর্কে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে জাদুকর্ণী বলে, তুমি তোমার অদ্ভুত জুতাগুলো আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দেব। এই জুতো তো জাদুর জুতো, আমি এই জুতোর দ্বারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর্ণী হয়ে উঠবো, আর সকল মানুষ আমার বশে থাকবে। তুমি এই জাদুর জুতোগুলো আমাকে দিয়ে দাও। আমি আমার জুতো আপনাকে দেবো কেন? আর এই জুতো আমাকে অ্যাডভেঞ্চার দেখতে সাহায্য করবে, তাই আমি আপনাকে জুতো জোড়া দেবো না। আমি নিশ্চয়ই এখান থেকে বের হতে পারবো। রাজকন্যা লীনার কথা শুনে জাদুকর্ণী রেগে যায়। তার মন্ত্র বলে রাজকন্যার জুতো জাদুকর্ণীর পায়ে পড়ে নেয়। যখনই জাদুকর্ণী জাদুর জুতো পায়ে পড়ে তখনই তার শরীরে অনেক জ্বালা করতে থাকে, কারণ তার মন্দ উদ্দেশ্য ছিল। আর জাদুকর্ণী চিৎকার করে বলতে থাকে, আমার কি হলো? আমার কি হলো? আমার শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আপনি আমার জুতো চুরি করে পায়ে পড়েছেন বলে হয়তো আপনার এই অবস্থা হয়েছে। আপনি আমাকে জুতো ফিরিয়ে দিন। আর আপনার অভিসন্ধি ছিল খারাপ, তাই আপনাকে জাদুর জুতোর শাস্তি দিয়েছি। তার কিছুক্ষণ পর জাদুকর্ণী মায়া মারা যায়। সঙ্গে সঙ্গে জুতো জোড়া রাজকন্যা লীনার পায়ে আটকে যায়, আর সে আবার উঠতে শুরু করে আর উড়ে উড়ে আবার রাজ্যে ফিরে আসে। তাকে দেখে রাজ্যের সবাই অনেক খুশি হয়, আর রানী ও দাসী আনন্দিত হয়ে বলে, রাজকন্যা নীলা, তুমি কোথায় চলে গিয়েছিলে? রাজ্যের সকলে তোমার জন্য অনেক দুশ্চিন্তা করছিল। আমরা তোমার পথ চেয়ে বসেছিলাম, তুমি কখন আসবে। মা, এই তো আমি চলে এসেছি। তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। আর আমি গল্পের বই থেকে যেসব কল্পনা দেখতাম তা বাস্তব জগতের সাথে কোনো মিল নেই। তুমি ঠিক বলতে, বাস্তব জগতের অ্যাডভেঞ্চার আরো বেশি সুন্দর আর চমকপ্রদ। আমি আর গল্পের বই নিয়ে ঘরে বসে থাকবো না। আজ থেকে আমি তোমার কাছে রাজ্য পরিচালনা সম্পর্কে ধারণা লাভ করব, আর এই পৃথিবী ভ্রমণ করব। এরপর থেকে রাজকুমারী লীনা কোনোদিন গল্পের বই পড়েনি। অন্যদিকে লীনা মহারানীর সাথে রাজ্য পরিচালনা করতে থাকে, আর জাদুর জুতো জোড়ারাজ প্রাসাদের সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়।